মানিক শাহ হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন, রায় হতাশ পরিবার ও সাংবাদিকরা। নারায়ণগঞ্জে ৭ খুন মামলায় যুক্তিতর্ক শেষ, রায় ঘোষণা ১৬ জানুয়ারি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হামলার ১ মাস পূর্ণ হলো আজ, এখন পর্যন্ত ১০১ জনকে গ্রেপ্তার। স্বাগত সারা বাংলার খবরে, সাথে আছে আমি পার্থ বণিক। এতক্ষণ দেখছিলেন সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। সাংবাদিক মানিক শাহ হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ রায় দেওয়া হয়। রায় ২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। রায়কে ঘিরে অসন্তোষ জানিয়েছেন মানিক শাহের পরিবার ও সাংবাদিক সমাজ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ ১২ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে খুলনা প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মানিকচন্দ্র সাহা হত্যা মামলার ১১ আসামির ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বাকি ২ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। এই সাংবাদিক মানিক শাহ হত্যাকাণ্ডের বিচারে আমরা রাষ্ট্রপক্ষ খুশি, কারণ দীর্ঘ বিলম্বের পরে অনেক সাক্ষী মাইগ্রেটেড হয়ে গেছে। ১১ জন আসামির মধ্যে অন্তত ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, ১০,০০০ টাকা জরিমানা অনাদায় ১ বছর। তবে এই রায়ে অসন্তোষ জানিয়েছেন মানিক সাহার পরিবার। এই রায়ে আমরা পরিবারের পক্ষ থেকে এক কথায় বলতে গেলে সেটি হলো আমরা মোটেই সন্তুষ্ট নই। যারা এই হত্যাকাণ্ডের পেছনে ছিলেন তারা পুলিশের চার্জশিট অন্তর্ভুক্ত হয়নি এবং তারা কোনো শাস্তির আওতায় আসেনি। রায়ে অনেকটাই ক্ষুব্ধ খুলনার সাংবাদিক মহল। সকলকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু সেই রায় তার প্রতিফলন আমরা দেখিনি। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে আসামিদের, কিন্তু সেই সাজা হয়নি। আমরা এই বিষয়টা নিয়ে ক্ষুব্ধ। কিন্তু দীর্ঘ ১২ বছর পরে মামলাটির রায় হলো এবং মামলার রায়ে আমরা যেটি দেখতে পেলাম, বিস্ফোরক অংশে মামলাটিতে কেউ সাজা পায়নি। এর আগে ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেস ক্লাবের কাছাকাছি রাস্তায় দুষ্কৃতিকারীদের বোমা হামলায় মারা যান প্রখ্যাত সাংবাদিক মানিক সাহা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই রায় নিয়ে আরও জানতে সরাসরি চলে যাচ্ছে নিউজ 24-এর খুলনা স্টুডিওতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, এই রায় নিয়ে বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ পার্থ। আপনি জানেন যে সাংবাদিক মানিক সাহা এই অঞ্চলের একজন খ্যাতিমান সাংবাদিক ছিলেন এবং দৈনিক সংবাদ, ২১ টেলিভিশনের খুলনা ব্যুরো চিফ ছিলেন। পাশাপাশি তিনি বিবিসির সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেস ক্লাবের একেবারেই কাছেই দুপুরবেলায় বোমা হামলায় তিনি মারা যান এবং তখন স্থানীয় যে চরমপন্থী সংগঠনগুলো ছিল সেই সংগঠনগুলো কিন্তু তার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সংবাদপত্রগুলোতে প্রেস রিলিজ পাঠিয়েছিল। তো এই আজকের যে দীর্ঘ ১২ বছর পর যে রায়টি হলে এই রায় নিয়ে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তার পরিবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। খুলনার সাংবাদিক সমাজ এই রায়টাকে আসলে সহজভাবে মেনে নিতে পারেনি। এই রায় নিয়ে আজকে খুলনা স্টুডিওতে বিশ্লেষণের জন্য উপস্থিত হয়েছেন খুলনার সিনিয়র সাংবাদিক এবং খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং মানিক সাহার একজন খুব ঘনিষ্ঠজন শেখ আবু হাসান। আপনাকে স্টুডিওতে ধন্যবাদ। আপনি শুনছিলেন যে মানিক সাহার আজকে রায় হয়েছে, হত্যা মামলার রায় এবং দীর্ঘ প্রতীক্ষিত রায়, যেটা খুলনা সাংবাদিক সমাজ সহ এই দক্ষিণ অঞ্চলের মানুষ এই রায়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ১২টি বছর। কিন্তু 12টি বছর পরে যে রায়টা দেওয়া হলো আজকে, সেই রায় অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। কি বলবেন একটিকে? হ্যাঁ, সত্যি এটা তো আমাদের জন্য অত্যন্ত কষ্ট এবং পীড়াদায়ক যে মানিক শাহর মতন একজন প্রতিষ্ঠিত সাংবাদিককে হত্যা করার ১২ বছর পরে এই মামলার রায় হচ্ছে। এটা নিয়ে আমাদের মধ্যে এক ধরনের ক্ষোভ এবং ক্ষুব্ধতা রয়েছে। তারপরে আমরা যে রায়টা পেলাম সেই রায়টা নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ডভাবে হতাশা এবং ক্ষোভ বিরাজ করছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত যাদেরকে কারাদণ্ড বা সাজা দেওয়া হলো
এখন আমরা চেয়েছিলাম যে এই হত্যার পিছনে কারা জড়িত, মূল পরিকল্পনাকারী বা অর্থ যোগানদাতা, সেই বিষয়টা কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত রহস্য থেকে গেল। কারণ আমাদের দাবি ছিল যখন মানিক চন্দ্র সাহাকে নির্মমভাবে হত্যা করা হয়, এরপরে কিন্তু আমাদের খুলনার সাংবাদিক সমাজ না, সমস্ত বাংলাদেশের সাংবাদিক সমাজ এর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠেছিল এবং এর হত্যার বিচারের দাবিতে আমরা উত্তাল আন্দোলন গড়ে তুলেছিলাম। এবং এইটা কিন্তু দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু এর ঢেউটা লেগেছিল। তারপরে আমরা দেখতে পেলাম যে সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। এইটা নিয়ে কিন্তু আমরা সাংবাদিকরা খুলনা তথা দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে। তারপরে কিন্তু সঠিক অর্থে যে তদন্ত সেটা প্রক্রিয়া হয়নি এবং প্রকৃতপক্ষে এর পিছনে সত্যিকার কারা দায়ী জড়িত সেই সমস্ত লোকদেরকে বা পরিকল্পনাদেরকে আনা যায় না। তো এটি নিয়ে আমাদের মধ্যে সাংঘাতিকভাবে বিভূত আছে। আমরা আশা করছি যে আবার এইটার নতুন করে তদন্ত করে এই মানিক শাহ হত্যার পিছনে কারা সত্যিকার খুনি এবং পরিকল্পনাকারী অর্থাৎ তাদেরকে খুঁজে বের করা হোক এবং আইনের আওতায় আনা হোক। আপনি জানেন যে প্রথম যে চার্জশিটটা দেওয়া হয়েছিল, সেই চার্জশিট দেওয়ার পরে কিন্তু খুলনার যে তখন আন্দোলনরত সাংবাদিক সমাজ তারা ওইটা প্রত্যাখ্যান করেছিল। এর কারণেই আবার পুনরায় তদন্ত হলো এবং 5 জন চৌকস পুলিশ কর্মকর্তাকে দিয়ে একটা টিম করে এই তদন্ত করা হলো এবং পরে 11 জনকে আসামি করা হলো। তাহলে পুলিশের এই যে মানে তদন্তের মধ্যে যে কোথাও ফাঁক ফোকর থেকে গেল, এইটা কেন, কি মনে করেন? তো আপনি জানেন যে যখন খুলনাতে একের পর এক সাংবাদিক নিহত হচ্ছিল, এই সমস্ত নিষিদ্ধ ঘোষিত আউটলদের তত্ত্বাবধানে এসে হত্যা করা হচ্ছিল, তখন কিন্তু এই অঞ্চলে কিন্তু সাংবাদিকতা করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। এরকম একটা পর্যায়ে মানিক চন্দ্র সাহার মতন একজন প্রতিষ্ঠা সাংবাদিককে যখন প্রেস ক্লাবের খুব কাছেই হত্যা করা হলো, তারপর থেকে কিন্তু সাংবাদিকদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল। আপনি জানেন ওই সময়কে খুলনাকে বলা হতো মৃতপুরী হিসেবে খুলনাকে আখ্যায়িত করা হতো। সেই সময় কিন্তু সাংবাদিকরা এত ভিতরের মধ্যে তারা সাহসী মতন কাজ করেছে। তো আমি দেখেছি যে ওই সময় যে সরকারটা ছিল বা যারা ছিলেন তারা কিন্তু এই মামলার তদন্তের বিষয় নিয়ে কিন্তু সাংবাদিকদের দাবিটা বাস্তবায়ন করার ক্ষেত্রে খানিকটা অন্তরায় সৃষ্টি করেছে। এটা আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম সাংবাদিক হিসেবে এবং গভীরভাবে আমরা এটার পর্যবেক্ষণ করার মধ্যে দিয়ে আমরা টের পেয়েছিলাম যে সেই সময় নিশ্চয়ই এর একটা পিছনে রাজনৈতিক একটা মহল। দর্শক, মানিক শাহ হত্যা মামলার সবশেষ খবরাখবর আমরা জানছিলাম আমাদের খুলনা স্টুডিও থেকে। আমি চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি সত্ত্বেও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন নোয়াখালীর নেতারা। জেলা আওয়ামী লীগ বলছে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে কাজ করবে তারা। আকবর হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 19 নভেম্বর নোয়াখালী জিলা স্কুল মাঠে গণসংবর্ধনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বক্তব্যে দলীয় সিদ্ধান্তের বাইরে না যাবার জন্য আগাম সতর্ক করেন নেতাকর্মীদের। বিদ্রোহীদের পরিণতি সম্পর্কেও ইঙ্গিত দেন কেন্দ্রীয় এই নেতা। ঘর গোছাতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, কলহ কুন্দল মিটিয়ে ফেলতে হবে, সংশোধন হয়ে যান। যদি কেউ খারাপ কিছু করে তা নাহলে কিন্তু ক্ষমাই খবর আছে, তা না হলে খবর আছে। কিন্তু জেলা পরিষদ নির্বাচনে সেই সতর্কতা মানছেন না নেতারা। চেয়ারম্যান পদে দলের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ডাক্তার ABM জাফরুল্লাহর। বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসেবেও সংগ্রহ করা হয়েছে মনোনয়ন ফর্ম। আমি আসন্ন নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলা পরিষদের 9 নং ওয়ার্ড থেকে আমি সদস্য পদপ্রার্থী এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের কাছে আমি নিমন্ত্রণ চাচ্ছি। তবে কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে অন্য কিছু ভাবছেন না তৃণমূল নেতারা। বলছেন দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে তার সাথে থাকবে না ভোটাররা। শৃঙ্খলা মেনে আমরা আজীবন চলেছি, ভবিষ্যতে আমরা চলব। এতে আমাদের কোনো রকমের আমরা কোনো ছাড় দেব না। দলের শৃঙ্খলার বাইরে অন্য কেউ যাওয়ার মতো অবস্থা এখন এই মুহূর্তে নেই। জেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীতে চেয়ারম্যান পদে 2 জন, সাধারণ সদস্য পদে 69 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জোটগতভাবে 20 দলীয় জোট নির্বাচনে অংশ নেয় কল্যাণ পার্টি ও
বিএলপির প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা। তবে আওয়ামী লীগ জোটগতভাবে নির্বাচনের এখন পর্যন্ত কোনো নির্দেশনা না আসায় প্রার্থিতা প্রত্যাহার করবে না বলে জানিয়েছেন জাসদের প্রার্থী মুসলিম উদ্দিন। এদিকে নারায়ণগঞ্জে যানজট, মাদক সন্ত্রাস, নদী দূষণ ইত্যাদি সমস্যার সমাধানে যে প্রার্থী কাজ করবেন তাকে মেয়র হিসেবে দেখতে চায় নগরবাসী। আগামী 22 ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভোট গ্রহণ। 4 ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ও 5 ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 খুন মামলার 35 আসামির পক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী 16 জানুয়ারি রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। বুধবার সকাল 10টা হতে দুপুর 1টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে গ্রেপ্তারকৃত চাকরিচ্যুত র্যাব কর্মকর্তা এম রানার অসমাপ্ত যুক্তিতর্ক এবং বজলুর রহমান ও আসাদুজ্জামানের যুক্তিতর্ক সম্পন্ন হয়। নারায়ণগঞ্জ আদালতে পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন জানান, 7 খুনের 2টি মামলায় গ্রেপ্তারকৃত 23 ও পলাতক 12 আসামির সবার যুক্তিতর্ক শেষ হয়েছে। সকল আসামিদের এই হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে যথেষ্ট প্রমাণও রয়েছে। 7 খুনের ঘটনায় 2টি মামলা হয়। একটি মামলার বাদী নিহত আইনজীবী চন্দন সরকারের মেয়ে জামাতা বিজয় কুমার পাল ও অপর বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি। মামলায় অভিযুক্ত করা হয়েছে 35 জনকে। যুক্তিতর্ক সম্পূর্ণ হয়েছে। রায়ের জন্য 16/1/2017 তারিখ বিজ্ঞ জেলা ও দায়রা জজ বাহাদুর সাহেব নির্ধারণ করেছেন। আমি রাষ্ট্রপক্ষের থেকে আজকে এই আসামিদের পুনরায় প্রার্থনা করেছি যে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড। পার্বত্যাঞ্চলকে অশান্ত করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি চক্রান্তকারীরা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের আয়োজিত এক সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন। পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদের প্রশ্রয় না দিতে পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির নেতা সন্তুল আরমার প্রতি আহ্বান জানান তিনি। এ সময় সংসদ সদস্য সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নওগাঁয় ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মধ্যে উচ্চশিক্ষার হার বেড়েছে কয়েক গুণ। সচেতন হয়ে ওঠাকে কারণ হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে বিস্তারিত। নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি গ্রামের হরিদাস পাহান বেশ মনোযোগ দিয়ে লেখাপড়া করছেন। সামনেই তার সম্মান 4র্থ বর্ষের পরীক্ষা। শুধু হরিদাস নয়, আরও অনেক আদিবাসী শিক্ষার্থী উচ্চতর শিক্ষা গ্রহণ করছেন দেশের বিভিন্ন বিদ্যাপীঠগুলোতে। তবে আদিবাসী নেতাদের অভিযোগ, উচ্চ শিক্ষা গ্রহণ ও চাকরির ক্ষেত্রে সরকারিভাবে কোঠা বরাদ্দ থাকলেও তা মানা হচ্ছে না। কোঠা অনুসারে স্থানীয় প্রশাসন বা সরকারি যেসব প্রশাসনগুলো আছে সেই কোঠাগুলো পূরণ করা হয় না। এই আদিবাসী কোঠাতে বাঙালিদেরকে নেওয়া হয়। শিক্ষাবিদরা বলছেন, সচেতনতা বাড়ার কারণেই তারা উচ্চশিক্ষার প্রতি আগ্রহী হয়েছে। তারা নিজেরাই নিজেদের অধিকার সম্পর্কে বুঝতে পারছে যে আমরা অশিক্ষিত থেকে আমরা কিভাবে বঞ্চিত হচ্ছি। তাদেরকে চাকরিতে দিতে হবে, তাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। এটি কিন্তু এখন সকলেরই চিন্তা ভাবনার মধ্যে আছে। নওগাঁয় মুন্ডা, উরাও, পাহান, মাহালি সহ প্রায় 30টি ক্ষুদ্র নৃজাতিগোষ্ঠীর 2 লাখ মানুষ বসবাস করছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার কমান্ড এরিয়াভুক্ত 7 জেলায় অনির্দিষ্টকালের জন্য সার উত্তোলন বন্ধ করে দিয়েছে ডিলাররা। আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক হাবিবুর রহমানকে প্রত্যাহার ও নিম্নমানের সার সরবরাহ বস্তায় ওজনে কম দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে তারা। কমান্ড এরিয়াভুক্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও চাঁদপুর জেলার 748 জন ডিলারের বরাদ্দকৃত সার উত্তোলন বন্ধ রয়েছে। ফলে সংশ্লিষ্ট জেলাগুলোতে চলতি রবি মৌসুমে সার সংকটের আশঙ্কা রয়েছে। ডিলাররা জানান, বিগত 2011-12 অর্থ বছর থেকে শুরু হয়ে 2015-16 অর্থ বছর পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ইউরিয়া সার আমদানি করা হয়। আমদানি করা এই সার এবং কারখানায় নিজস্ব উৎপাদিত সার তালিকাভুক্ত ব্রাহ্মণবাড়িয়া সহ 7 জেলা ডিলারদের মাঝে সরবরাহ করা হয়। তবে আমদানিকৃত ইউরিয়া সারের বস্তায় 50 কেজি থাকার কথা থাকলেও প্রতি বস্তায় 10 থেকে 15 কেজি সার ওজনে কম পাওয়া যাচ্ছে। নিম্নমানের সার সরবরাহ করা হচ্ছে বলেও অভিযোগ ডিলারদের। এদিকে মন্ত্রণালয়, বিসিআইসি ও কারখানা কর্তৃপক্ষকে বারবার অবহিত করার পর
কর্তৃপক্ষ প্রথমে মহাব্যবস্থাপক হাবিবুর রহমানকে প্রত্যাহার করলেও মঙ্গলবার আবারও তাকে এ পদে বহাল করে কর্তৃপক্ষ। হাবিবুর রহমান সাহেবই এই দুর্নীতির আখড়া। উনি কম ওজনে মাল গ্রহণ করছে, কম ওজনের মাল ডিলার থেকে সরবরাহ দিছে। তাদের কথা একটাই, 50 কেজি ওজনের টাকা দিয়ে আমি কেন 45 কেজি মাল নেব। সেই জন্য হাবিবুর রহমান আবার আনছে। এই জন্য হাবিবুর রহমান সাহেবকে না সরানো পর্যন্ত ডিলাররা মাল উত্তোলন করতে। এদিকে বাংলাদেশে কারাভোগ শেষে মিয়ানমারের 91 জেলেকে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে এসব জেলেকে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই উপলক্ষে বান্দরবানের নাইংখাছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবি এবং বিজিপির ব্যাটালিয়ন পর্যায়ের একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে জেলেদের হস্তান্তর করা হয়। আটক জেলেরা 2015 সালে অবৈধভাবে সেন্ট মার্টিনের কাছে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। আটক হয় নৌবাহিনীর হাতে। কারাভোগ শেষে এদের খালাস দেওয়া হয়। বিষয়টি বিজেপিকে জানানোর পর যাচাই বাছাই করে জেলেদের ফিরিয়ে নিতে সম্মত হয় তারা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার 1 মাস আজ। এই ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 101 জন। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যে ঘটনার মূল হোতা জাহাঙ্গীরকেও আটক করেছে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই ঘটনা তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। মাসুক হৃদয় তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নাসিরনগরের হিন্দুপল্লীতে হামলা হয় গেল 30 অক্টোবর। ঘটনার 1 মাস হলেও আতঙ্কের রেশ পুরোপুরি কাটেনি এখনো। এই ঘটনায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। হামলার প্রায় 1 মাসের মাথায় গ্রেপ্তার করা হয় মূল হোতা জাহাঙ্গীর আলমকে। সাম্প্রদায়িক উস্কানিমূলক ছবি জাহাঙ্গীরের সাইবার ক্যাফে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছিল বলে ধারণা আইন শৃঙ্খলা বাহিনীর। সাইবার ক্যাফে পয়েন্টে 3টি কম্পিউটার ছিল, তার মধ্যে থেকে আমরা 2টি কম্পিউটার জব্দ করেছি, আর একটি সিপিইউ পাওয়া যায় নাই, শুধু মনিটর পাওয়া গিয়েছিল। সেই 2টি হার্ড ডিস্ককেও আমরা প্রেরণ করেছিলাম, সেখানেও এরকম কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই। পরবর্তী আরেকটি যে হার্ড ডিস্ক রয়েছে সেটা এখন আমরা উদ্ধারের চেষ্টায় অভিযান চলমান। তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার রসরাজ দাসের মোবাইল থেকে ছবিটি পোস্ট করা হয়নি বলে নিশ্চিত হয়েছে পিআইবি। রসরাজের ব্যবহৃত যে মোবাইলটি, এই মোবাইলে এই জাতীয় কোনো তথ্য পাওয়া যায় নাই। অর্থাৎ রসরাজের এই মোবাইল থেকে, অর্থাৎ এই ডিভাইস থেকে এই পোস্টটি করা হয় নাই। এই ঘটনায় এখনও আটক আছেন রসরাজ দাস। ঘটনার পর তার বাড়িতে হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। এরকম একটা জটিল কাজ, এই ফটোশপিং সহ আর অন্যান্য যে কাজগুলো আছে, ফেসবুকে পোস্ট করা, যে কাবা ঘর অবমাননার জন্য যে ফটোশপিংটা এখানে করতে হয়েছে, এটা তার দ্বারা করা সম্ভব না। এটা পূর্ব পরিকল্পিতভাবে কেউ না কেউ করে স্বার্থ হাসিলের জন্য এটা তার উপর চাপানো হয়েছে। নাসিরনগরে হামলার একাধিক মামলায় গ্রেপ্তার 101 জনের মধ্যে এ পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 7 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে চাঁপাইনবাবগঞ্জে পৃথক 2টি অস্ত্র মামলায় জেএমবির 2 জন সদস্যকে 20 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার কলাইদিয়ার গ্রামের মুমিন ও ঘুনটোলা গ্রামের রমজান আলী। চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল 2-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জিয়াউর রহমান বুধবার দুপুরে এই আদেশ প্রদান করেন। মামলার বিবরণীতে জানা যায় 2009 সালের 14 জুন গুলি, অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও জিহাদি বইসহ তাদেরকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ। এই ঘটনায় এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। রাজধানীর মতো চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল উদযাপন করা হয়েছে আয়কর দিবস 2016। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে আয়কর দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বুধবার সকালে আগ্রাবাদের জামবুড়ি মাঠ সংলগ্ন সরকারি কার্যভবনের পাশ থেকে র্যালি শুরু হয়ে আগ্রাবাদস্থ বাণিজ্যিক এলাকার সড়কসমূহ প্রদক্ষিণ করে। এই র্যালিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাসির উদ্দিন অংশ নেন। পরে সিজিএ ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি করেছে আয়কর বিভাগ। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে কর অফিসে গিয়ে শেষ হয়। এর আগে আয়কর দিবসের উপর এক আলোচনায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী 3 আসনের সংসদ সদস্য আইনউদ্দিন।
ফেস্টুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে বরিশালে আয়কর দিবস পালিত হয়েছে। নগরীর বান্ধ রোড কর ভবনের সামনে থেকে ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস এমপি। এ সময় বিভাগীয় কমিশনার মোহাম্মদ গাউস এবং বরিশালের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বসুন্ধরা গ্রুপের সব পণ্য চট্টগ্রাম সহ সারা দেশে মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে বসুন্ধরা পরিবেশকদের সহযোগিতা কামনা করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। এ সময় তিনি আরও বলেন, দেশের ক্রমবর্ধমান চাহিদা ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে নতুন নতুন মেশিন ও পণ্য পরিবহন যুক্ত হওয়ার কথাও তিনি জানান। বুধবার দুপুরে চিটাগং ক্লাবে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের পরিবেশক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমরা করব জয় একসাথে এই স্লোগানে অনুষ্ঠানে সম্মেলনে আরও বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টেলিজেন্সের মহাব্যবস্থাপক তৌফিক হাসান, বসুন্ধরা পেপার মিল লিমিটেডের নির্বাহী পরিচালক মাসুদুজ্জামান, নির্বাহী পরিচালক মাসুদুর রহমান সহ অন্যরা। পরে চট্টগ্রামের সব পরিবেশকদের হাতে বসুন্ধরা গ্রুপের পুরস্কার তুলে দেন অতিথিরা। তাদের এই ফিডব্যাকগুলি নিয়ে যেন আরও সামনে আরও সব কিছু আরও ইজি করতে পারি আর বেটার করতে পারি সবার জন্য। দ্যাটস দ্য মেইন ফোকাস। চট্টগ্রাম বন্দরে প্রতি মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ে আগের রেকর্ড ছাড়িয়েছে এবং বাড়ছে বন্দরের সক্ষমতা, কিন্তু সেই হারে বাড়েনি নিরাপত্তা ব্যবস্থা। বন্দরের গুরুত্বপূর্ণ এলাকার মাত্র 30% ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আছে। আরও কিছু ক্যামেরা স্থাপনের কথা থাকলেও আলোর মুখ দেখছে না সেই প্রকল্প। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্দরের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন সময়ে মোট 126টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়, কিন্তু এসবের বেশিরভাগই এখন অকার্যকর। দুর্বল নিরাপত্তার সুযোগে অনেক সময় কন্টেইনার পাচারের মতো ঘটনাও ঘটে। তবে বন্দরের নিরাপত্তা নিশ্চিতে কোনো ছাড় দেয়া হবে না বলে জানায় কর্তৃপক্ষ। পোর্টের নিরাপত্তা নিয়ে কোনো সময় আমরা কোনো ছাড় দিই না এবং এখনও কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। পোর্ট খুবই সিকিউরড একটি অর্গানাইজেশন এবং সিকিউরিটি লেভেল আপনারা দেখবেন যে পোর্টের এখানে সিকিউরিটি লেভেল দেওয়া থাকে 1, 2, 3, 4। শুধু কথা নয়, গুরুত্বপূর্ণ এই বন্দরের নিরাপত্তা বিধানে বিভিন্ন পরিকল্পনার বাস্তব প্রয়োগ দেখতে চান ব্যবসায়ীরা। ইন্টারন্যাশনাল নর্মস অনুযায়ী যতটুকু করার প্রয়োজন আছে করতে হবে এবং তাদের লোকজনকে সিকিউরিটি যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টকে যথেষ্ট দক্ষ হতে হবে। বন্দর এবং আশেপাশের এলাকার নিরাপত্তা বাড়াতে বেশ কিছুদিন ধরে বড় পরিকল্পনা নেয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন, যদিও এখনও বাস্তবায়নের আশ্বাস দিচ্ছেন প্রতিষ্ঠানটির কর্তারা। 800-রও বেশি আমাদের ক্লোজ সার্কিট টিভি লাগবে সম্পূর্ণ বন্দর এলাকায়। তবে আমরা এখন যেটা করব, আমরা এটা আরও এক্সপার্ট ওপিনিয়ন আমরা নিব বিভিন্নভাবে, শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স এবং আমাদের যে মাস যেগুলো আছে উপর থেকেও কীভাবে সার্ভেলেন্স করা যায়, সর্বতভাবে এটা একটা ফুল প্রুফ ক্লোজ সার্কিট টিভি সিস্টেম হবে। শুধু সিসি ক্যামেরা নয়, নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে 8 জন নিহত হয়েছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের চাপায় নিহত হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশার 4 যাত্রী। পুলিশ জানায়, বুধবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কে বিজয়নগরের শশই এলাকায় ঢাকাগামী একটি বাস বিপরীত দিক দিয়ে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক সহ 3 জন ও আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে দুপুরে নাটোরের বনপাড়া হাতিকামরুল সড়কের কাছিকাটা এলাকায় 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ট্রাকের চালক ও হেলপার মারা যান। এছাড়া গোপালগঞ্জ ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আরও 2 জন মারা গেছেন। দর্শক, সারা বাংলা নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত সারা বাংলায়, দেখছেন নিউজ 24। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদ 4টি নৌকাসহ 8 শিকারীকে আটক করেছে বন বিভাগ। বুধবার ভোরে সুন্দরবনের কদমতলা বন অফিস সংলগ্ন এলাকায় নদী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা খুলনার বিভিন্ন এলাকার বাসিন্দা। বন বিভাগ জানায়, গোপন সংবাদ পেয়ে ওই এলাকায় বন বিভাগের একটি টিম অভিযান চালায়। এ সময় হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল শিকারীরা। তাদের আটক করে বন আইনে একটি মামলা করা হয়েছে, পাঠানো হয়েছে জেল হাজতে। বাগেরহাটে সুন্দরবনের কাছে মান্দারবাড়িয়া থেকে 7টি ট্রলার সহ 20 জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। অপহৃতরা বাগেরহাট, সাতক্ষীরা এবং খুলনার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। কোস্টগার্ড জানায়, বুধবার ভোরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের কাছে মান্দারবাড়ি এলাকায় মাছ ধরছিল জেলেরা। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা চালায় তাদের উপর, লুট করে সাথে থাকা জিনিসপত্র। পরে 7টি ট্রলার এবং 20 জেলেকে নিয়ে যায় বনের গভীরে। অপহৃত প্রতিজন জেলের জন্য 1 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে ডাকাতরা। এসব জেলেকে উদ্ধারে বুধবার সকাল থেকেই অভিযানে নামে কোস্টগার্ড। পরিবেশ রক্ষার দাবিতে সাভারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার সাভার সদর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে কয়েকশো এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসীর অভিযোগ করে বলেন, কৃষ্ণপুর এলাকায় স্থানীয় হাইপয়েন্ট কম্পোজিট ও ভীষণ গার্মেন্টসের বর্জ্যের কারণে এলাকায় গাছপালা ও ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন খালে দূষিত পানি গিয়ে নষ্ট হচ্ছে মাছ। ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে শিক্ষার্থী পুলিশ সংঘর্ষের ঘটনায় নিহত কলেজ শিক্ষক আবুল কালাম আজাদের পরিবারে চলছে শোকের মাতম। সুষ্ঠু বিচারের দাবি এই পরিবারের। এদিকে বুধবার সকালে মানবাধিকার কমিশনের গঠিত 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনকালে স্থানীয় ইউএনওকে ধাওয়া দেয় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। সৈয়দ নোমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে 1988 সালে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যাপনা শুরু করেন আবুল কালাম আজাদ। রবিবার শিক্ষার্থী পুলিশ সংঘর্ষের ঘটনায় প্রাণ হারান তিনি। আর তার মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছে না তার স্ত্রী ও সহকর্মী। আমি এখন কলেজে বিশ্বাস না বলে আমার স্বামী নাকি কলেজে যায় নাই। আমার স্বামী ছাত্র পড়াইছে, 3 ঘন্টা পরীক্ষার হলে ডিউটি করছে, আমি দেখছি। যাদের কারণে শিক্ষক আবুল কালাম আজাদের জীবন দিতে হয়েছে, তাদের বিচারের পাশাপাশি কলেজ জাতীয়করণের দাবিও তার স্বজনদের। দাবিটা হইল কলেজটাকে জাতীয়করণ করা হোক, আর যারা এই কাজে নিয়োজিত হয়েছে, যারা আমার বাবা প্রতি আক্রমণ চালাচ্ছে, তার শাস্তি হোক। আমাদের একমাত্র দাবি, আমার মেয়ের স্বামী রক্তের বিনিময়ে ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ যেন সরকারিকরণ হয়, ন্যায্য বিচার চাই। তদন্ত কমিটির প্রধান প্রফেসর আক্তার হোসেন সহ কমিটির অন্যান্য সদস্যরা ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন। ফুলবাড়িয়াতে শিক্ষক ও পথচারী নিহতের ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলেও জানান তদন্ত কমিটির প্রধান কর্মকর্তা। এদিকে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদারকে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা ধাওয়া দেয়। পরে পুলিশ প্রহরায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন 3 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত 3 জন হলেন উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের রাজু সর্দার ও সাগর শেখ। মঙ্গলবার রাতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ উপজেলার 2টি গ্রামে অভিযান চালিয়ে ওই 3 যুবককে গ্রেপ্তার করে। এর আগে বিকেলে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সুশান্ত কুমার শীল নামের এক ব্যক্তি বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা করেন। গ্রেপ্তারকৃত যুবকদের 5 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার দুপুরে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। গেল সোমবার উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর কাছরন্দ গ্রামের 5টি হিন্দু পরিবারের 5 প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা।
মেহেরপুরে চাঞ্চল্যকর খোকন খা হত্যার সাথে জড়িতের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। গেল 27 অক্টোবর মেহেরপুর শহরের ইজি বাইক চালক খোকন খা নিখোঁজ হলে 28 অক্টোবর সদর উপজেলার ট্যাংরামারি মাঠ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে নিহতের স্ত্রী সদর থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল উচ্ছেদের ঘটনায় স্থানীয় এমপির নামে মামলার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ চৌরাস্তা মোড়ে এসব কর্মসূচি পালিত হয়। গোবিন্দগঞ্জ ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় কল্যাণ পরিষদ এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। মিছিলটি গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ঢাকা রংপুর মহাসড়ক, উপজেলার পরিষদ চত্বর সহ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। বিক্ষোভ চলাকালে বেশ কিছু সময় ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ চৌরাস্তা মোড়ে অবরোধ করা হয়। গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ আখ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সাঁওতালদের করা মামলায় স্থানীয় এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এর প্রতিবাদে গত 4 দিন ধরে স্থানীয় এমপির সমর্থকরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। রাজশাহী মহানগরীর বিষাক্ত তরল বর্জ্যে প্রতিক্রিয়ায় হুমকির মুখে পড়েছেন রাজশাহীর নওহাটার বারনই নদীর পাড়ের মানুষগুলো। নদীতে মাছ নেই, গোসল করে তারা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন চর্মরোগে। দিন দিন ওই এলাকার মানুষের মধ্যে চর্মরোগে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী সাহেদ, ছবি তুলেছেন শামিউল আলিম বাপ্পি। প্রফুল্ল হালদার সকাল থেকে জাল ফেলছেন নদীতে। নদী এখন মাছশূন্য। একসময় টলটলে পানির নদী এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। সিটি কর্পোরেশন এলাকার সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, বিসিক সহ অন্যান্য মিল কারখানার কেমিক্যাল, নগরীর পয় নিষ্কাশনের বর্জ্য গিয়ে পড়ছে নওহাটায় বারনই নদীতে। চর্মরোগ নিয়ে আমার কাছে আসে এবং তারা বলে যে এই নদীর পানিতে গোসল করেই আমাদের এই চর্মরোগটা হচ্ছে। বিষাক্ত পানিতে ক্ষতিতে পড়ছে পওয়া উপজেলার কয়েকটি নদী, খাল, বিল। নওহাটা পৌরসভা ও বড়গাছি ইউনিয়নের বারনই নদী পাড়ের গ্রামগুলোর মানুষরা নদীতে গোসল করে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন চর্মরোগে। শহরের পানি আসাতে মাছটা মরিয়েছে, মাছটা আমরা পাচ্ছিনি। এত দুর্গন্ধ, যখন একটু জল নামে বুঝলেন, ভীষণ দুর্গন্ধ। আমরা নদীতে চান করতে পারিনি, গা চুলকায়, মাছ কিছু হয়েছে না, লোকের চুলকানো ভয় নামতেছে না। প্রতিদিনই স্থানীয় কমিউনিটি ক্লিনিকে চর্মরোগের চিকিৎসা নিতে আসছেন স্থানীয়রা। যা কর্ম আমরা সবকিছু নদীতে করি, তারপরে এখন আমাদের গায়ের ধরনের চুলকানি। আমার বাড়িতে ধরেন 4 জন সদস্যের ভিতর 2 জনের এরকম হয়েছে। এই নদীর পানি ব্যবহার করে শিশুরাও আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে। অনেকে অসুস্থ হয়ে পরীক্ষাতেও অংশ নিতে পারছে না। চর্মরোগ দেখা দিয়েছে, তার জন্য অনেকে বিদ্যালয়ে নিয়মিত আসতে পারে না। একদিকে যেমন মাছ ধ্বংস হয়েছে, অন্যদিকে এই খালে কেউ গোসল করতেও বা পানিতে নামলে নানান ধরনের জটিল চর্মরোগে আক্রান্ত হচ্ছে। তবে ওয়াসা কর্মকর্তা বলছেন, এখনও পয় নিষ্কাশনের বিষয়ে তারা কোনো কার্যক্রম শুরু করেননি। বিদেশি সহায়তার দিকে তাকিয়ে আছেন তারা। পয় নিষ্কাশন ব্যবস্থার জন্য একটা প্রিলিমিনারি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল মন্ত্রণালয়ে সাবমিট করেছি। এটার যে কস্ট, সেক্ষেত্রে ফরেন ডোনার ছাড়া এটা প্রকল্প বাস্তবায়ন করা কঠিন। আমরা ফরেন ডোনারের অপেক্ষায় আছি। নগরীর বিষাক্ত পানি থেকে বারনই নদীর তীরবর্তী মানুষকে রক্ষায় সরকার পদক্ষেপ নেবে, এমনটাই দাবি স্থানীয়দের। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। সারা বাংলার খবর নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত সারা বাংলার খবরে, দেখছেন নিউজ 24। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সাবেক সভাপতি SM আনোয়ার পারভেজ কেবল ব্যবসাকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি কোয়াবের দ্রুত নির্বাচনের দাবি জানান।
খুলনার ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত খুলনাঞ্চলের কেবল অপারেটরদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। কোঅপ খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি ফকির মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন খুলনা 2 আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান। খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক, কোঅপের সাবেক মহাসচিব নিজামুদ্দিন মাসুদ, সাবেক অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ দিন ইসলাম ও সাবেক সাংগঠনিক সম্পাদক ABM সাইফুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় খুলনাঞ্চলের 8 শতাধিক কেবল অপারেটর অংশগ্রহণ করেন। কোঅপের একটা নির্দিষ্ট নীতিমালা আছে এবং এখানে যারা এই প্রশাসনের একটা নীতিমালা আছে, এটার একটা সমন্বয় করে যারাই আসতে চায়, যারাই করতে চায়, তারা সেইভাবে আসবে, সেইভাবে করবে। মহামান্য হাইকোর্টের একটা মামলার কারণে আমরা এখন নির্বাচনটা দিতে পারছি না, আর সেখানে হলো সরকার বিবাদী। তো এখন সরকারের সাথে আমরা আলাপ আলোচনা করছি, ওনারা এই মামলাটা দ্রুত প্রত্যাহার করে কোঅপের নির্বাচনটা হলো। সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুরে পরিবহন চালকদের সাথে মতবিনিময় সভা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। সভায় পৌর এলাকায় চলাচলকারী ইজি বাইক ও নসিমন চালকরা উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ সময় চালকদের দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়। সর্ববাংলার পর্যায়ে কৃষি খবর। আলু চাষে ব্যস্ত সময় পার করছেন মুন্সিগঞ্জের কৃষকরা। গত বছর ফলন ভালো হওয়ায় এবার আলু চাষে বেশ আগ্রহ কৃষকদের মধ্যে। তবে চাহিদা মতো বিএডিসি বীজ আলু নিয়ে সংকট হতে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা। লাবলু মোল্লার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের প্রধান আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জের কৃষকরা এখন ব্যস্ত চাষ নিয়ে। পৌষ মাস জুড়ে চলবে এই চাষ। তবে কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় উৎপাদনে ব্যয় বাড়বে বলে জানান তারা। ভাড়া অত্যাধিক বেশি বা খরচও বেশি, জমি জমা অনেক বেশি, বেশির কারণে সার মোটামুটি দর আছে ভালোই, তা বিছুনের দাম অনেক বেশি, বেশির কারণে আমাকে বদলি মুনির টাকা অনেক খরচ যাইতেছে। আমরা নিজস্ব বীজ নিজের হাতে তৈরি করে আমরা এইটাই রোপণ করি। জেলায় এবার বিএডিসি বীজ আলুর চাহিদা প্রায় 14,000 মেট্রিক টন থাকলেও এখন পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 2,000 মেট্রিক টন। এতে বীজের সংকট হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষক ও ডিলাররা। ঢাকা অঞ্চলের জন্য আলু বীজ বরাদ্দ দেওয়া হয় 2500-2600 মেট্রিক টন। চলতি রবি মৌসুমে আমাদের ঢাকা অঞ্চলের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 2000 টন। তবে চলতি মৌসুমে আলু বীজের সংকট হবে না বলে আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। মুন্সিগঞ্জ জেলায় বীজের চাহিদা 77,000 মেট্রিক টন। এর মধ্যে বিএডিসি থেকে বরাদ্দ পাওয়া গেছে প্রায় 2,000 মেট্রিক টন। অন্যান্য বীজ কৃষক নিজেই কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে, কৃষকরা নিজের বীজ ব্যবহার করে থাকে। মুন্সিগঞ্জে এবার আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 38,550 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার সম্ভাবনার বাংলাদেশের খবর। সফলতার খবর দিয়ে শেষ করব আজকের সারা বাংলা। ফলজ, বনজ, ঔষধি গাছের চারা উৎপাদনে দৃষ্টান্ত স্থাপন করেছেন নাটোরের কোহিনুর নার্সারির মালিক আব্দুর রহমান। আর শুধু নিজে সফলতার মুখ দেখেননি, তার দেখানো পথে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দরিদ্র পরিবারের সন্তান আব্দুর রহমান প্রথমে 5 কাঠা জমিতে ফল ও ফুলের চাষ শুরু করেন। এরপর অক্লান্ত চেষ্টায় মুখ দেখেন সফলতার। রহমান বর্তমানে 50 বিঘা জমিতে গড়ে তুলেছেন নার্সারি। ফরেস্টে চাকরি ঢুকি, সপ্তাহ শেষ পর্যন্ত চাকরি করার পরে আমি চাকরি ছেড়ে দিই। এই বিভিন্ন কলমের চারা শিখি, চারা উৎপাদন শিখি, তারপরে 5 কাঠা নিয়ে নার্সারি শুরু করি। কম সময়ে নার্সারি করে ভাগ্য বদলেছেন আব্দুর রহমান। আর তার সফলতার কথাই জানালেন বন কর্মকর্তা। কয়েক হাজার বেকার যুবক এবং মহিলারা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তার নার্সারি থেকে বিভিন্ন প্রজাতির উন্নত জাতের চারা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়
এতে আমাদের দেশের পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষায় সে যথেষ্ট ভূমিকা রাখছে। আব্দুর রহমানের অনুপ্রেরণায় শহরের বনবেল ঘড়িয়া এলাকায় গড়ে উঠেছে গাছের চারার বাজার। এখান থেকে প্রতিদিন চারা সংগ্রহ করছেন গাছপ্রেমীরা। আমি একজন পেয়ারা চাষি, আমি এখানে চারা নিতে আসছি। এখানে বেশ উন্নত জাতের চারা এখানে পাওয়া যায়, ভালো ভালো চারা পাওয়া যায়। এই বনবেল ঘুরে মোড়ে থেকে মানে খুচরা পাইকারি সব রকমের চারা সেল দিই। নার্সারিতে রয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, দেশি বিদেশি সব ধরনের ফুল ও ঔষধি গাছের চারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা বাংলার খবর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। খুলনায় মানিক সাহা হত্যা মামলায় 9 জনের যাবজ্জীবন, রায়ে হতাশ পরিবার ও সাংবাদিকরা। নারায়ণগঞ্জে 7 খুন মামলার যুক্তিতর্ক শেষ, রায় ঘোষণা 16 জানুয়ারি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হামলার 1 মাস পূর্ণ হলো আজ, এখন পর্যন্ত 101 জনকে গ্রেপ্তার। দর্শক, এ ছিল আজকের সারা বাংলার আয়োজন। পরবর্তী সংবাদ দেখা আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।